ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আপনি সঞ্চয়পত্র কিনবেন, নাকি গোল্ড কিনে রাখবেন, নাকি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, নাকি জমি কিনবেন। অর্থাৎ আপনি কোন সেক্টরে ইনভেস্ট করবেন এবং কি এই ইনভেস্টমেন্ট যাতে সিকিউর থাকে, অর্থাৎ সেফ থাকে, এবং কি এটা যাতে অলস না পড়ে থাকে, এখান থেকে যাতে বাৎসরিক বা 6 মাসে বা 3 মাসে বা প্রতি মাসে কিছু করে লাভ আসে। এই জন্য আপনি কি করতে যাচ্ছেন, আপনার এই গচ্ছিত বা সঞ্চয়কৃত টাকাটা আপনি কোথাও ইনভেস্ট করতে যাচ্ছেন। কোন জায়গায় আপনি ইনভেস্ট করবেন? তো চলুন শুরু করা যাক। আপনার এই টাকাটা কোন জায়গায় ইনভেস্ট করা উচিত সে সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসি সঞ্চয়পত্র বা এফডিআর এর কথা। ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর অথবা সঞ্চয়পত্র, গভর্নমেন্টের যে সঞ্চয়পত্র আছে সেটা। এই যে সঞ্চয়পত্র বা এফডিআর এর ক্ষেত্রে যদি আসেন, এই ক্ষেত্রে আপনি প্রতি 1 লক্ষ টাকায় বাৎসরিক 10,000 টাকা লাভ পাবেন, অর্থাৎ 12 মাসে 10,000 টাকা। তার মানে প্রতি মাসে 833 টাকার আশেপাশে আপনি প্রফিট পাচ্ছেন। এখন এই যে 833 টাকা, এই টাকা দিয়ে হয়তো আপনার জীবন বদলায় যাবে না, অর্থাৎ প্রতি মাসে 833 টাকা পেলে সেক্ষেত্রে তো আপনার জীবন বদলাবে না, তাই না? এখন তাহলে কোথায় ইনভেস্ট করলে আপনার আরো বেশি প্রফিট হবে? দেখেন, যতগুলো সেফ ইনভেস্টমেন্টের জায়গা আছে সকল জায়গাতে 10% উপরে কোনোভাবে আপনি প্রফিট পাবেন না। 10% উপর প্রফিট যদি আপনাকে কেউ কমিট করে, সেক্ষেত্রে খেয়াল করবেন ওই জায়গায় রিস্ক আছে। এখন আপনি যদি এফডিআর করেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যেসব ব্যাংকের তারল্য সংকট নাই সেই সব ব্যাংকে আপনি এফডিআর করতে পারেন, অথবা আপনি চাইলে ফিক্সড ডিপোজিট করতে পারেন। অর্থাৎ আপনি প্রতি বছর 1 লক্ষ টাকায় 10,000 টাকা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। কিন্তু আপনি সঞ্চয়পত্র কিনবেন না, আপনি যাচ্ছেন গোল্ড কিনবেন বা স্বর্ণ কিনে রাখবেন। এই ক্ষেত্রে খেয়াল করুন, কোনোভাবে আপনি গহনা কিনে রাখবেন না, অর্থাৎ জুয়েলারি কিনবেন না। জুয়েলারি কিনলে কি হবে? জুয়েলারি কিনলে এই জুয়েলারি যে আপনি কিনতেছেন, সেক্ষেত্রে এর সাথে মেকিং খরচ, অর্থাৎ এই যে জুয়েলারি তৈরি হয়েছে এটার একটা খরচ যোগ হয়েছে, এবং কি এর সাথে ভ্যাট যোগ হবে, নানাবিধ খরচ যোগ হয়ে দেখবেন কি আপনি আসলে এটা যখন বিক্রি করতে যাবেন, তখন কিন্তু এই যে যেই টাকা বাড়তি খরচ করলেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। আবার আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু 10 to 15% লেস দিয়ে আপনাকে বিক্রি করতে হবে। অর্থাৎ স্বর্ণের যে দাম, সেই দামের সাথে আপনাকে কিছু টাকা যোগ করে আপনার স্বর্ণটা কিনতে হবে। আবার যখন আপনি বিক্রি করবেন তখন স্বর্ণের যে দাম চলে তার থেকে 10 থেকে 15% টাকা কমে আপনাকে বিক্রি করতে হবে। তাহলে আপনি গোল্ডের ক্ষেত্রে কিভাবে ইনভেস্ট করবেন? ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি গোল্ডের কথায় আসেন, সেক্ষেত্রে দেখবেন কি 2015 সালে এই 1 ভরি গোল্ডের দাম ছিল 39,500 টাকার আশেপাশে, অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি গোল্ডের দাম ছিল মোটামুটি 39,500 টাকার আশেপাশে। এখন এর সাথে একটা মেকিং কস্ট যোগ হয় যদি আপনি কি করেন, গহনা বানাই নেন, অর্থাৎ জুয়েলারি বানাই নেন। এখন আপনি যদি জুয়েলারি না বানায়, আপনি যদি শুধুমাত্র গোল্ডের দামটা যদি আপনি কাউন্ট করেন, 39,500 টাকায় ধরেন আপনি কাউন্ট করলেন 1 ভরি গোল্ড, অর্থাৎ 11.664 গ্রাম আপনি গোল্ড কিনলেন। আমরা জানি যে 1 ভরি সমান 11.664 গ্রাম। এখন ওই সময় গোল্ডের দাম কি ছিল? 3400 টাকা প্রতি গ্রামের দাম ছিল। 2025 সালের আজকের দিনে 1 গ্রাম গোল্ডের দাম 14,700 টাকা প্লাস, অর্থাৎ 1 ভরি অথবা 11.664 গ্রাম গোল্ডের দাম দাঁড়াচ্ছে 1,72,000 টাকা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি 39,500 টাকা দিয়ে 10 বছর আগে গোল্ড কিনে রাখতেন, আজকে সেই গোল্ডের দাম 1,72,500 টাকার আশেপাশে। তার মানে 1,33,000 টাকা লাভ হইতো যদি আপনি 39,500 টাকা ইনভেস্ট করতেন। তাহলে অবশ্যই গোল্ড একটা সেফ জায়গা বা এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু যদি আপনি জুয়েলারির উপর ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে ওই যে যখন 39,500 টাকাতে কিনছেন, এর সাথে কিছু মেকিং খরচ যোগ হইতো। আবার এখন যখন আপনি বিক্রি করবেন, সেই ক্ষেত্রে এখান থেকে কিছু জিনিস মাইনাস হবে, গোল্ডও কিছু মাইনাস হবে, যার কারণে প্রপার হিসাবটা আপনি কিন্তু পাচ্ছেন না। এই ক্ষেত্রে 10% উপর অবশ্যই প্রফিট পাবেন, কিন্তু খেয়াল করবেন যদি গোল্ড ভালো না হয়, ভালো জায়গা থেকে গোল্ড না সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন। তবে আপনি যদি গোল্ডে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি গোল্ডের বার কিনতে পারেন। এই জায়গা থেকে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এরপর স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট নাম শুনলে আমরা ভয় পাই, কারণ কি শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ থাকে। এখানে আসলে শেয়ার মার্কেটের লোকসান কেন হয়, বা শেয়ার মার্কেট যদি এতই লোকসানের জায়গা হতো তাহলে মানুষ কেন ইনভেস্ট করে? দেখেন, শেয়ার মার্কেট অবশ্যই লাভজনক একটা জায়গা, কিন্তু না বুঝে না জেনে নামার কারণে আমরা শেয়ার মার্কেটে লোকসান করে থাকি। এর পাশাপাশি বাজার সম্পর্কে আমাদের আপডেট রাখতে হবে। অনেকে ইন্টারডে ট্রানজাকশন করতে চাই, অথবা আমরা আজকে ইনভেস্ট করছি 3 মাস পরে আমরা টাকা তুলে নেব, উইথড্র করবো, এরকম চিন্তা ভাবনা করে যারা শেয়ার মার্কেটে আসি, সেই ক্ষেত্রে তাদের জন্য শেয়ার মার্কেট কিন্তু অবশ্যই লোকসানের কারণ। আপনি যদি শেয়ার মার্কেটে আসতে চান, সেক্ষেত্রে বলবো আপনাকে লং টার্ম ইনভেস্ট করার চিন্তা ভাবনা করে আসেন, সেক্ষেত্রে শেয়ার মার্কেট থেকেও ভালো কিছু করা যায়। তবে খেয়াল করবেন, শেয়ার মার্কেটে আপনি যদি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো ব্রোকারেজ হাউসের উপরে যদি ডিপেন্ড করে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে বলবো এই জায়গায় লোকসান হওয়ার চান্সটা অনেক বেশি। তো আপনি যদি নিজে জেনে বুঝে যদি নামতে পারেন, সেক্ষেত্রে শেয়ার মার্কেট থেকেও ভালো কিছু করা সম্ভব।
সর্বশেষ যে জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন সেটা কি জমি। এখন এক খণ্ড জমিতে আপনি যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনার কাছে আছে ধরেন 10 লক্ষ বা 15 লক্ষ বা 20 লক্ষ টাকা আছে, এই টাকা দেখে আপনি জমি পাবেন কিনা। দেখেন আপনার টাকার অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনাকে জমি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ভাই ঢাকা শহরে 1 কাঠা জমির দামই তো 1 কোটি টাকার উপরে, আমার কাছে আছে তো মাত্র 10 লাখ 20 লাখ টাকা, এক্ষেত্রে কি আমি কোনো ফ্ল্যাট বুকিং দিব, নাকি আমি কোনো শেয়ারে জমি কিনবো, নাকি ঢাকার আশেপাশে বা বিভিন্ন জায়গায় প্রজেক্ট হচ্ছে প্রকল্প হচ্ছে এই জায়গাতে আমি ইনভেস্ট করবো। খেয়াল করবেন যদি আপনি শেয়ারে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে শেয়ার হোল্ডার যারা আছে আপনার সাথে যারা আসবে তারা কি করেন, তাদের কাজকর্ম এবং তাদের পার্সোনালিটি দেখে শুনে আপনার অবশ্যই শেয়ারে আসা উচিত। তবে এই যে 10 লক্ষ বা 20 লক্ষ টাকা দিয়ে, এই টাকা দিয়ে আপনি কি করতে পারেন, আপনি তো একটা গ্রামের জমি কিনতে পারেন, রাস্তার সাইডে একটা জমি কিনে রাখতে পারেন। এবং কি আমি বলবো আপনাকে, আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে ছোট করে হলেও আমি জমিতে ইনভেস্ট করার চেষ্টা করি। তো আমি প্রতি বছর কিছু না কিছু আমি জমিতে ইনভেস্ট করি। আমি আপনাকে বলবো আপনি যখন একদম নিরাপদ ইনভেস্টমেন্ট চিন্তা করবেন সেক্ষেত্রে জমি হইতে পারে বেস্ট অপশন। এক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে যে আমি তো জমির কাগজপত্র সম্পর্কে বুঝি না বা জমি সম্পর্কে বুঝি না, সেক্ষেত্রে আপনি একদম দক্ষ উকিলের সহায়তা নিতে পারেন। এবং কি আপনি অবশ্যই যারা দলিল লেখক আছেন তাদের থেকে প্রপার জ্ঞানটা পাবেন না, তাদের থেকে আপনি যতটুকু জানবেন সেটা অবশ্যই আপনার উকিলের সাথে বসে কথাবার্তা বলে আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই জমি থেকে ভালো একটা রিটার্ন পাওয়া সম্ভব। আপনি যদি লং টার্ম 5 বছর 10 বছর জন্য আপনি জমি কিনে রাখতে পারেন সেক্ষেত্রে এখান থেকে অনেক টাকা লাভ করা সম্ভব। আর জমি হলো সবচেয়ে নিরাপদ একটা ইনভেস্টমেন্ট জায়গা। তো আপনি চিন্তা করতে পারেন যে আপনি আসলে কি করবেন বা আপনার টাকার অ্যামাউন্টটা কি। তবে যদি আপনার এই 10 লাখ 15 লাখ বা 20 লাখ টাকা 3 মাস পরে বা 6 মাস পরে দরকার হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এফডিআর করতে পারেন। কারণ কি আপনি এই টাকাটা অলস ফেলে না রেখে আপনি 3 মাস বা 6 মাসের জন্য এফডিআর করে রাখছেন, সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আশা করি আপনি কোন জায়গায় ইনভেস্ট করবেন সেটা সম্পর্কে আপনি মোটামুটি ভাবে ধারণা পেয়ে গেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।